আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিএনপি সরকার কত বড় ফাঁদে পড়েছে বিএনপি নিজেরাও বুঝছে না। হঠাৎ করে দেখবে যে বিএনপি জয় বাংলা হয়ে গেছে। হঠাৎ করেই বিএনপির জন্য অশনি সংকেত। চারদিকে অনেকেই বিএনপি ছাড়ছে, ক্ষমতাসীন দলের প্রতি অনেকে হতাশ হয়ে পড়ছে, অনেকে স্পষ্ট করে জাতির সামনে বলছে যে না, এই বিএনপির সাথে আর পথ চলা সম্ভব নয়। অনেকে বিএনপি থেকে পদত্যাগ করছে, যাদের পদ পদবি নেই তারা নীরবে নিভৃতে বিএনপি থেকে দূরত্ব বজায় রাখছে। বিএনপি কিছুদিন পর আর দালাল খুঁজে পাবে না। আসল ঘটনা হচ্ছে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এই ঘটনা অনেকের কাছে ফাঁস হয়ে গেছে, যার ফলে অনেকে বিএনপি ছাড়ছে আগে ভাগে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারপরও যখন জুলাই আন্দোলন শুরু হয়েছে তখন অনেকে কিন্তু আওয়ামী লীগ ছেড়েছে। অনেক ছাত্রলীগ নেতা, আমাদের বন্ধু, ছোট ভাই আওয়ামী লীগ নেতা, তারা আওয়ামী লীগ ছেড়েছে। তখন কোনো অপরাধী দলও অপরাধ করলো সেটা দেখেও অনেকে না দেখার ভান ধরেন, কারণ ক্ষমতায়। আর বিবেকবোধে বাজলেও মনে মনে আক্ষেপ করেন, কিন্তু দল ছেড়ে যান না। কেন? যে ক্ষমতায় আছে। কিন্তু তখনই প্রকাশ্যে ঘোষণা দিয়ে দল ছাড়েন যখন যে এদের ক্ষমতা টিকবে না এই বিশ্বাস হয়। তো দর্শক, দুইটা খবর। একটা হচ্ছে সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন ডাক্তার এবং বিএনপির একজন পুরনো অ্যাক্টিভিস্ট। ফেসবুকে, মিডিয়ায়, বিশেষ করে টক শোতে তাদের মধ্যে বা বিএনপির যদি একদম টপ প্রকৃত বিএনপির প্রতিনিধিত্ব করেন এরকম যদি 5 জন অ্যাক্টিভিস্টের তালিকা করা হয়, তাহলে এই সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন। তিনি অনবরত বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করে আসছিলেন। দেখেন, এখন বিএনপিতে অনেক অ্যাক্টিভিস্ট গজিয়েছে, যেমন রেজাউল করিম রনি। এই রনি কোনোদিন বিএনপির পক্ষে ছিল না, কোনোদিন বিএনপি ছিল না। এ একসময় ছিল জামাতপন্থী, এরপরে এনটি শাহবাগী, এই এক সময় এই এনসিপির ছেলেরা তাকে ডাকতো। এ বিএনপি সাজছে নতুন। রেজাউল করিম রনি কোনো বিএনপির অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্টের একটা পছন্দ থাকতে পারে, আর বিশ্লেষক সাধারণত নিরপেক্ষ হয়। বিএনপির অ্যাক্টিভিস্ট ছিল তো পিনাকি ভট্টাচার্য। আজকে পিনাকি ভট্টাচার্য নাই বিএনপিতে, বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে এই সাইয়েদ আব্দুল্লাহ তো শুক্রে শুক্রে 8 দিন ওর জন্ম, ও জীবনে বিএনপির পক্ষে কোনো প্রচারণা ছাড়েনি। আজকে তারেক রহমানের ব্যক্তিগত বিশেষ সহকারী হয়ে গিয়েছেন, এটা সম্ভবত প্রতিমন্ত্রী মর্যাদায়, বিরাট কিছু। এছাড়া এই ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, ফাহাম আব্দুল সালাম চুপচাপ। বিএনপির অ্যাক্টিভিস্ট আসলে কারা যদি খুঁজেন, একদম টপ লেভেলে পাবেন এই সাখাওয়াত হোসেন সায়ন্তকে। একজন পোর খাওয়া বিএনপির অ্যাক্টিভিস্ট, এবং তিনি নিজে ব্যক্তি জীবনে অনেক হয়রানির শিকার হয়েছেন, পেশাগত জীবনে অনেক বঞ্চিত হয়েছেন বিএনপি করার কারণে। সেই সাখাওয়াত হোসেন সায়ন্ত বলছেন, আমি বিএনপি করি কিন্তু বিএনপির পক্ষে বলবার মতো পয়েন্ট পাচ্ছি না। এর মানে তিনি আর বিএনপির সাথে থাকতে পারছেন না। বিএনপি অন্যায় করতে করতে, প্রতারণা করতে করতে এমন পর্যায়ে গিয়েছে বিএনপির পক্ষে বলার মতো কোনো পয়েন্ট নেই। টক শোতে ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছে বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা নাকানি চুবানি খায়, কারণ তাদের কোনো যুক্তি নাই, তারা কুলিয়ে উঠতে পারছে না, তাদের ক্যাপিটাল ফুরিয়ে গেছে। দর্শক, শুধু সাখাওয়াত হোসেন সায়ন্ত না, যারাই বিএনপির পক্ষে টক শোতে কথা বলে, নীলুফার চৌধুরী, মনি থেকে শুরু করে যেই হোক না কেন, নেতা কিংবা অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক, সবার মুখ শুকিয়ে গেছে, তারা আর কথা বলতে পারছে না। এখন তার প্রকাশ্যে হতাশা ব্যক্ত করছে। এই সাখাওয়াত হোসেন সায়ন্তের এই বক্তব্যের অর্থ হচ্ছে তিনি এখন আর বিএনপি নাই, তিনি এখন মধ্যমপন্থী বা নিরপেক্ষ একটা অবস্থান নেবেন। কেন সাখাওয়াত হোসেন সায়ন্ত এই চূড়ান্ত সময় এসে, এত প্রবীণ বিএনপি, তিনি এখন এসে বলছেন যে বিএনপির পক্ষে আর কথা বলতে পারছি না? এর অর্থ হচ্ছে বিএনপির জন্য অশনি সংকেত। অনেকে বিএনপি ছাড়বে, আর সাখাওয়াত হোসেন সায়ন্ত কার্যত বিএনপি ছেড়ে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি ছেড়ে যাবে, আর বিএনপির ভোটার যারা, তাদের একটা বিরাট অংশ অলরেডি ধরা খেয়েছে, তারা চলে গিয়েছে। দর্শক, বিএনপির সঙ্গে আর পথ চলা সম্ভব নয়। দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ, এটা যা শুরু। এর মানে ছাত্রদল থেকে এই মুহূর্তে কেউ পদত্যাগ করে, এখন তো রুটি রুজি, চাকরি কিংবা কিছু একটা পাবে, কিন্তু না। এই বিচক্ষণ ছেলে দেখতে পেয়েছেন যে এই বিএনপি তো টিকবে না,
জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা করে কোনো দল টিকতে পারে না। আর দেশের যে অবস্থা, ভয়াবহ বিদ্যুৎ সংকট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর সেই অতীতে 99 আমলের হিসাব আমি ধরছি, 2016 সালের হিসাব, 16 সাল থেকে, কারণ 16 সাল থেকে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়। তারপর থেকে সবচেয়ে ভয়াবহতম বিদ্যুৎ বিপর্যয় বাংলাদেশ, এবং সামনে অর্থনৈতিক মন্দা আসছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। তো এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে পথ চলাটা নিরাপদ নয়, কারণ বিদ্যুতের দাবিতে, খাবারের দাবিতে, তেলের দাবিতে, জ্বালানির দাবিতে মানুষ যে কোনো সময় রাজপথে নেমে পড়তে পারে, বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। এজন্য আগে ভাগে অনেকে বিএনপির সাথে পথ চলা ছিন্ন করছেন। হ্যাঁ, এটা বৈশ্বিক ক্রাইসিস হতে পারে, কিন্তু তার এই জন্য যে সরকারের পতন হবে তা না। কিন্তু সরকার সব একসাথে মাখিয়ে ফেলেছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষের জনজীবনের প্রত্যেকটা ডেইলি কমোডিটিস এর উপর ভয়াবহ প্রভাব, মূল্য বৃদ্ধির একটা অবস্থা চলে এসছে। আরেকদিকে আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে। তো সব ফ্রন্টে তো বিএনপি খেলতে পারবে না। জাতীয় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কপটতার আশ্রয় নিয়েছে। যেমন এই যে কি কপটতা দেখেন, হাম একটা মহামারী, কিন্তু এরা বলছে না, মুনাফিকি করছে, বলছে যে কিছু না, এবং গোপন করছে তথ্য। তাই দলের প্রতি সমর্থন প্রত্যাহার করছে উল্লেখ করে ছাত্রদল থেকে পদত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। এরকম আরো অনেক দেখবেন সামনে, যারা অনলাইনে কথা বলে ভিপি নুরের দল থাকবে না বিএনপির সাথে, জোনায়েদ সাকিরা থাকবে না, আমতারেক তো সরাসরি আওয়ামী লীগ করবে। আসসালামু আলাইকুম দর্শক, একেবারে ভাইরাল হওয়া স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার একটা 2 লাইনের একটা কমেন্ট, এটা বেশ আলোড়ন তুলেছে। কিন্তু আমি এটার একটু ভেতরে ঢুকতে চাই, একটু আবার মনে করিয়ে দিই স্পিকার যে কথাগুলো বলেছেন। এনসিপির নেতা, তাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, এবং এবার মোটামুটি ফাঁকা মাঠে গোল দেওয়া একসময় ডক্টর ইউনূস সরকারের মবের রাজ্যের ভাইব্রেন্ট তারকা, আমি আর মবের কারিগর বললাম না, মবের অন্যতম সেনাপতি বললাম না, হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে স্পিকার বলেছিলেন যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে স্পিকার আবারও ছোট্ট করে মনে করাই, সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ, এই নামের আবার একটা ব্যাপার আছে। আবুল হাসনাত হচ্ছে তার নাম, সার্টিফিকেট নেম কি হাসনাত আব্দুল্লাহ, ইউনিভার্সিটি গিয়ে নাম চেঞ্জ করে অনেকে। আমার জীবনে এরকম একটা ইতিহাস আছে, আমি এটা পরে আরেকদিন আপনাদেরকে বলবো। আমার জীবনে মানে আমার না, আমি একজনের দেখেছি, একজনের একটু ছোট করেই বলি, আমার এক বড় ভাই পারিবারিক নাম ছিল ধরেন আমাদের রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, এরকম একটা সংসদে শেষে আকাশ বাতাস তারা টাইপের একটা নাম দিয়েছে তার, তারাময়, আকাশময় এই টাইপের। তো পিতা এসছেন তার ছেলেকে ক্যাম্পাসে খুঁজতে ইউনিভার্সিটির, তো পিতা তো তার দেয়া নাম রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন নামেই খুঁজেন, সারা ক্যাম্পাস খুঁজে বলে বেটা আমার টাকা খায়, আমার প্রতি মাসে টাকা আনে, ইউনিভার্সিটিতে পড়ে না, তাহলে থাকে কই। শেষে ঘাইটা গুইটা দেখা গেল ছেলে তো তার ওই রহিমউদ্দিন, করিমউদ্দিন নাম বদলায় নাম রাখছে গিয়া তারাময়, নক্ষত্রময়, ছায়াময়। আমি রূপক অর্থে আপনাদেরকে বলছি। এখন এই হাসনাত আব্দুল্লাহ যে নাম হইল আবুল হাসনাত থেকে, এটার রহস্য আমি একসময় বের করবো, জানবো। এই হাসনাত আব্দুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন দিস ইজ নট শাহবাগ স্কয়ার, এটা শাহবাগ চত্বর নয়। এই কথাটাই আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে কথা বলেন স্পিকার। বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতায় ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশ করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফা বক্তব্য দেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসরুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় 40 মিনিট বিতর্ক হয়। দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত, কার্যকর বলে অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের
সম্মুখ সারির নেতা ও এনসিপি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন। এ সময় স্পিকার হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এটা শাহবাগ চত্বর, এটা সংসদ, এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। স্পিকার এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, এখানে মৌখিক কথা বলার স্কোপ খুবই কম, নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব। হাসনাত আব্দুল্লাহরা শাহবাগ চত্বরেরও আসলে নায়ক বলবো কিনা, শাহবাগ চত্বরেরও কিং মেকার না। শাহবাগ চত্বরে এই জাতির জন্য ইতিহাস তৈরি হয়, এই টাইপের কোনো উপস্থিতি কোনোদিন হাসনাত আব্দুল্লাহ দেখাতে পারেন। হাসনাত আব্দুল্লাহ শাহবাগকে কলঙ্কিত করেছেন। যে শাহবাগ মুক্তির শপথ নেয়া শাহবাগ, যে শাহবাগ গণতন্ত্র অসাম্প্রদায়িকতার শাহবাগ, সেই শাহবাগকে তারা জড়ো হয়েছেন কখনো কখনো ওই ইনকেলাব মঞ্চের স্লোগান নিয়ে, কখনো কখনো অশ্লীল স্লোগান নিয়ে, কখনো কখনো জাতীয় সঙ্গীত অবমাননা করে, কখনো কখনো রাজাকার আমি কে তুমি কে রাজাকার নিয়ে, কখনো কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য নাটক তৈরির প্ল্যাটফর্ম হিসেবে। সেখানে তারা অভ্যস্ত। এই নাটকীয় কিছু চিৎকার চেঁচামেচি করে তাদের নিজস্ব প্ল্যান্টেড লোক দিয়ে দাবি আদায়। সংসদেও যে একটা সমঝোতার ব্যাপার স্যাপার আছে, সমঝোতার মধ্যে দিয়ে তারা যেরকম এমপি অনেকে বলেন শোনা যায়, এই সমঝোতার জায়গায় এই যে মাঝে মধ্যে হাউকাউ চিৎকার করেন, এটাও কি শাহবাগে যে টাইপের নাটক করেছেন সেই নাটকের কোনো পার্ট? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফর করেছেন, নিশ্চয়ই খুবই আলোচিত ভারত সফর। এটি কোনো ভারত সরকারের আমন্ত্রণে সরকারি সফর টাইপের সেরকমও না, আবার দুই দেশের দ্বিপাক্ষিক কোনো বড় সফর না। তিনি মরিশাস যাচ্ছিলেন ভিন্ন একটা অনুষ্ঠানে যোগ দিতে, তার পথে তিনি ভারতে গেছেন। কিন্তু তার এই ট্যুরের প্রতি বাংলাদেশে আমরা সাংবাদিক যারা আছি এবং ভারতীয় সাংবাদিক সবার ছিল তীক্ষ্ণ নজর। কারণ দুই দেশেই মানে আনুষ্ঠানিক সরকারি যে কাঠামো, ধরেন ভারতে বিজেপি তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বাংলাদেশে বিএনপি জামাতে ইসলাম তাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, এর আড়ালেও বড় একটা জনগোষ্ঠীর আগ্রহের জায়গা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিয়ে কিছু হয় কিনা, ভারতে আমাদের ভিসা সুবিধা যেটা বন্ধ হয়েছিল সেগুলো চালু হয় কিনা, ভারতের সাথে সম্পর্কটা আগের মতো হয় কিনা, এই প্রেক্ষাপটে আমি একটু ধরিয়ে দিই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমরা একটু জেনে নেই, তাহলে আমাদের জন্য আলোচনা করতে সুবিধা হবে। নয়াদিল্লি ও ঢাকা শূন্য থেকে শুরু করেছে। কেমন? নয়াদিল্লি ও ঢাকা শূন্য থেকে শুরু করছে না, বরং এমন এক সম্পর্কের স্মৃতি থেকে এগুচ্ছে যা গড়ে উঠেছে অভিন্ন নদী, অভিন্ন সীমান্ত এবং সাংস্কৃতিক ঘনিষ্ঠতার ভিত্তিতে। এসব ক্ষেত্রে আনুষ্ঠানিক কূটনীতি অনেক সময় অপ্রয়োজনীয় মনে হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দেখছেন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে, এটি ধারণার আলোকে। এর একটি প্রতিফলন দেখা যায় ২৬ মার্চ দিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস অনুষ্ঠানে। খুবই দুর্দান্ত একটা জাতীয় দিবসের অনুষ্ঠান। আমাদের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দিল্লি হাই কমিশন, আমাদের হাই কমিশন দিল্লিতে খুবই দারুণ সাকসেসফুল একটা অনুষ্ঠান করেছেন, যেখানে ভারতীয় সাংবাদিকরা, ভারতীয় সাবেক কূটনীতিকরা, ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন এবং পেট ভরে সবাইকে কাচ্চি বিরিয়ানি খাইয়েছিলেন সফলভাবে। সেটার রেফারেন্স দিয়ে বলা হচ্ছে সেখানে দুই দেশের জাতীয় সঙ্গীত সরাসরি পরিবেশন করা হয়, যা দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রতীক হিসাবে উঠে আসে। খলিলুর রহমানের ভাষায় এটি ছিল একটি স্মরণীয় মুহূর্ত। তিনি বলেন, নয়াদিল্লির পরিবেশে তিনি এক ধরনের সম্মিলন লক্ষ্য করেছেন, সেখানে দুই দেশেরই আলোচনার সম্পৃক্ততা ও উদ্যোগ নিতে আগ্রহী। তিনি জানান, সম্পর্ক স্বাভাবিক করার জন্য দুই পক্ষই কাজ করছে, তবে এমন তাড়াহুড়া না করে ধীরে ধীরে আস্থা গড়ে তোলার জন্য প্রয়োজন ধৈর্য। মধ্যপ্রাচ্য সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা মোকাবেলায় ভারত ও বাংলাদেশ কিভাবে একসঙ্গে কাজ করবে, এটি হবে সম্পর্কের নতুন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূচক বলে তিনি উল্লেখ করেন। আপনারা পুরো ইন্টারভিউটা আপনারা পড়ে নেবেন। আমি এবার আপনাদেরকে দুটো কথা বলি। ভারত বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারবে না, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ইউনূস আমলে ইউনূসের যা দোষ আছে তো আসে। ইউনূস তো মজা মারতে এসেছিল। ইউনূস মনে করছে, ওরে আমার সাথে কিছু বাংলাদেশের ভারত বিরোধী আছে, কিছু পাকিস্তানপন্থী আছে, এইবার ভারতের এক হাত দেখায় নেব। ওই যে আসিফ মজনুর ওই দিন বললো না, তারা নাকি দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশের জন্য মেরুদণ্ড আছে, বাংলাদেশের সর্বনাশ করে।
ওই যে মুষ্টিমেয় গ্রুপটা যারা ভারত বিরোধী জিকির করে, আমরা যখন ইউনূস আমলে বলেছি কাজটা ঠিক হচ্ছে না, ভারতের সাথে অযথা পাঙ্গা নেওয়া ঠিক হচ্ছে না, পাঙ্গা নিতে গেলে বাংলাদেশের ক্ষতি হবে, তখন বাংলাদেশের ভেতরে ওই ভারত বিরোধী অংশটা যারা কট্টর পাকিস্তান প্রেমী, পাকিস্তানপন্থী, এরা আমাদেরকে নানানভাবে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা যখন লাইভে বসেছি, আমরা কথা বলতে পারি না, আমাদেরকে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে সাংঘাতিকভাবে ব্যতিব্যস্ত রেখেছে। এই অংশটা এখন কেন চুপ, একদম নিশ্চুপ? দেখবেন এই যে তারেক রহমান সরকার, তারেক রহমান আসার পরে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, নানান রকম একটা চেষ্টা চলছে, এই পরিস্থিতিতে ওই অংশ চুপসে গেছে। এরা কি ভেতরে ভেতরে আবার শক্তি সঞ্চয় করছে যে আবার একদিন কোনো এককালে এক ইউনূস আসবে, ইউনূস আসলে পরে আমরা আবার একরকম ওই 7 সিস্টার ভেঙে দিতে চাবো, আবার ভারতের সাথে ভিসা বন্ধ করব, আবার ভারতের সাথে বাণিজ্য বন্ধ করব, এবং বাংলাদেশের মানুষকে ঘাস খাইয়ে রাখার যে স্বপ্ন তারা দেখছিল সেইটা করবে। আমরা মনে করি নতুন সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা করছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এইসব সাবজেক্ট বাদ দিয়েও ভারত বাংলাদেশ সম্পর্কটা ওই স্টেবল অবস্থায় থাকুক। ভারতের মানুষজনের তার নিজস্ব যেমন একটা সেন্টিমেন্ট আছে, একটা অংশ তারা আওয়ামী লীগ নিয়ে আগ্রহী, বড় অংশ বাংলাদেশের একটা অংশ আগ্রহী, এগুলো রাজনীতির ভিন্ন প্রেক্ষাপটে রেখে যে কোনো সিচুয়েশনে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা ব্যালেন্সের মধ্যে থাকুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা গত 6টি পর্ব নর্থ ইস্ট নিউজে পড়েছেন কিংবা আমাদের ভিডিওতে শুনেছেন তারা জানেন, কিন্তু আজকে এই মুহূর্তে যারা নতুন এই ভিডিওতে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাপর সেনাবাহিনী এবং বাহিরের ভূমিকা নিয়ে একটি সিরিজ স্টোরি করছেন, তারই আজকে 7ম পর্ব প্রকাশিত হয়েছে। সেই 7ম পর্বের আলোকেই আমাদের আজকের আলাপের ফোকাস বা বিষয় মূলত চক্রান্তের জালে শেখ হাসিনা, যেভাবে সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানরা ঘটালেন শেখ হাসিনার পতন। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, কিন্তু আমরা যা দেখেছি তার নেপথ্যে কি অন্য কোনো বড় খেলা চলছিল? কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একজন লৌহ মানবীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, আজ আমরা বিশ্লেষণ করব সেই নেপথ্য কারিগরদের নিয়ে, যারা খুব কৌশলে শেখ হাসিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ডিজিএফআই ও এনএসআই প্রধানদের সেই মাস্টার প্ল্যান আজ উন্মোচিত হবে এই ভিডিওতে। 5 আগস্ট বিকেল গণভবনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কর্মকর্তারা এক চরম অনিশ্চয়তায়। প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কার কাছে নিরাপদ, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না তাদের। অথচ কুর্মিটোলার বাসার বেজে তখন ছিল রাজকীয় প্রটোকল। শেখ হাসিনা ততক্ষণে বুঝে গেছেন তিনি বড় ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। উত্তরা থেকে যখন কারফিউ ব্যারিকেড হঠাৎ তুলে নেওয়া হলো, তখনই তিনি বুঝতে পারেন তার সময় শেষ। ঢাকা সেনানিবাস থেকে ঘোষণা এলো, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই একটি ঘোষণায় ছিল ক্ষমতার পালাবদলের চূড়ান্ত সংকেত। অনেকে বলছেন কোটা সংস্কার আন্দোলন দমনে সামরিক বাহিনীর ওপর অতি নির্ভরশীলতাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। গোলযোগ শুরু হওয়ার পর জেনারেল জামান এবং শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বারবার পরামর্শ দিচ্ছিলেন বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান না করে সামরিক শক্তি ও আইন শৃঙ্খলার ওপর ভরসা করতে। তারা অজুহাত দিচ্ছিলেন প্রাণহানি ও রক্তপাতের। অথচ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বারবার দাবি করেছিলেন যে তারা পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাল দিতে পারবেন। কিন্তু শেখ হাসিনাকে প্ররোচিত করা হয়েছিল তার ছোট বোন শেখ রেহানা এবং তার উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমে। অভিযোগ আছে সেনাপ্রধান, ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা মিলে তাকে একটি মিলিটারি ডিপেন্ডেন্ট বা সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল বলয়ে বন্দী করে ফেলেন। সেই মরণ ফাঁদেই শেষ পর্যন্ত পা দিয়েছিলেন তিনি। 5ই আগস্ট তাকে যখন বাসার বেজে নেওয়া হয়, তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার খাতিরে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তিনি আর ক্ষমতায় নেই।
2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনার চারপাশে একটি শক্তিশালী গোয়েন্দা বলয় বা চট্টগ্রাম সার্কেল তৈরি করা হয়েছিল। এই সার্কেলে কারা ছিলেন? চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউস হলেন মুখ্য সচিব। এনএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পেলেন হাটহাজারের মেজর জেনারেল মোরশেদ, যিনি বিএনপি নেতা মোরশেদ খানের ভাগ্নে জামাতা। কক্সবাজারের মেজর জেনারেল হামিদুল হক হলেন ডিজিএফআই প্রধান। হামিদের পরামর্শেই নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি করা হয়। এমনকি সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পাশাপাশি সালমান এফ রহমান, যার সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতার কথা শোনা যায়, তিনিও হয়ে ওঠেন প্রধান কুশীলব। এই চক্রের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন তৎকালীন জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইস। অভিযোগ আছে তারা শেখ হাসিনাকে এমন কিছু প্রস্তাব দিয়েছিলেন যা সার্বভৌমত্বের জন্য বিতর্কিত, যেমন রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী ঘাঁটি করা বা রাখাইন অঞ্চলে সামরিক করিডোর তৈরি। এমনকি 5ই আগস্ট গণপিটুনির মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার একটি চক্রান্ত ছিল বলেও দাবি করা হয়, যাতে বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। সেই চরম মুহূর্তে ভারতের একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার হস্তক্ষেপে শেখ হাসিনার প্রাণ রক্ষা পায়। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে আকাশপথ ব্যবহারের অনুমতি আগে ভাগেই নিয়ে রেখেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এসএসএফ বা পুলিশ কিছুই জানতো না গন্তব্য সম্পর্কে। শেখ হাসিনাকে দিল্লির নিরাপদ আশ্রয়ে পাঠানোর পরিকল্পনাটা ছিল অত্যন্ত গোপনীয়। যদিও শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, কিন্তু পরিস্থিতির চাপে তাকে